ব্যোমকেশ চেয়ারে বসে আছে। সামনে উল্টো দিকের চেয়ারে যে দুজন বসে রয়েছে সেই দুজনেরই দৃষ্টি আমার দিকে। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে বলল, এখন আগের থেকে একটু ভালো লাগছে? এই সময়টা এমনটা মাঝে মাঝে হয়। একে তো বর্ষার সময়, তার উপর দুদিন আপনারা বেরিয়েছিলেন, তখন এই বৃষ্টির জল মাথায় লেগেছে, তাতে ঠান্ডাটা লাগা স্বাভাবিক। মিস্টার রায়ের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা হেডশো দিলাম। তারপর পকেটে রাখা রুমালটা বের করে নাকের কাছে মুছে নিয়ে বললাম, আরে না না, সেদিন বৃষ্টির জলে ভিজে বাড়িতে ফিরে স্নান করতে ভুলে গিয়েছিলাম। প্রথম বৃষ্টির জল মাথায় লাগলে ঠান্ডা লাগাটা স্বাভাবিক। আপনি যে কারণে এসেছিলেন সে ব্যাপারটা তো বললেন না এখনো। দেখুন, এই অবস্থায় আমি তো আর যেতে পারছি না। ডাক্তারকে কাল একবার আসতে বলেছিলাম, তিনি এসে দেখেও গিয়েছেন, কিন্তু আরে তুমি চিন্তা করো না, সত্যবতী তো রয়েছেই। সত্যবতী যখন আছে আমার কোনো চিন্তা নেই। আমি ঘরেই না হয় বিশ্রাম করছি। তাছাড়া একটা খুন হয়েছে, তোমার সেখানে যাওয়া উচিত। অজিতবাবু কিন্তু ঠিক কথাই বলেছেন ব্যোমকেশবাবু, আমাদের বেশিক্ষণ সময় তো লাগবে না। পুলিশের জিপে আপনাকে নিয়ে যাব, পুলিশের জিপে করে দিয়ে যাব। আসলে প্রথম থেকে ব্যাপারটা আপনি না দেখলে পরে সমস্যা হতে পারে। এমন কিছু সূত্র হয়তো হারিয়ে যেতে পারে যেটা আপনার পরে লাগতে পারে। তাছাড়া গোটা ঘরে জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছে দেখে আপনাকে ডেকে নিয়ে যাওয়াটা ভালো বলে ভাবলাম। ব্যোমকেশ কিছুক্ষণ চুপচাপ রইল। তারপর আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় সম্মতি চাইল। আমি বললাম, আরে ধুর, তুমি যে কি করো না! আমি কি ছোট ছেলে বলে নাকি যে আমার খেয়াল রাখতে হবে? আরে ঠান্ডা লেগেছে, জ্বরটা মাঝে মাঝে বাড়ছে। বুঝতে পারছি এমনটা হবে কয়েকদিন। ওষুধ খেলে বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। আমি বেরোতে পারছি না, এতেই আমার খারাপ লাগছে। তবে তুমি যাও, মিস্টার রায় এত করে তোমার জন্য এখানে এসছে। আমি না গেলেই নয়। বেশ, আমি যাচ্ছি, বুঝলে। তবে তুমি বাড়িতেই থেকো, এখানে এসে তোমার সমস্ত কিছু জানাবো। আর যে কোনো সমস্যা হলে হরিদাকে বলাই আছে। চাটা মাঝে মাঝে খাও, আর তাছাড়া সময় মতো ওষুধ নিতে কিন্তু একদম ভুলবে না। পরে বাড়াবাড়ি হতে পারে, সেটা ডাক্তার সামন্ত কিন্তু বলে গেছে। আমার খুব একটা বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি চলে আসবো। পোশাক বদলাবার জন্য উঠে পড়ল ব্যোমকেশ। মিস্টার রায় বললেন, অজিতবাবু, খেয়াল রাখুন, নতুন বর্ষার জল এটা, জ্বর বেড়ে গেলে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে। আমার চেনা এক ভদ্রলোক এবার জ্বরে পড়ে সে এক দারুণ অবস্থা, হাসপাতাল পর্যন্ত দৌড়দৌড়ি করতে হয়েছে। আমার চেনাশোনা, তাই আমার যেতে হয়েছিল। একটা হাসির ভাব আসছিল মিস্টার রায়ের কথা শুনে। সেটা কেমন যেন কেটে গেল। বললাম, আচ্ছা বলুন তো, এই কলকাতা শহরে আপনার চেনাশোনা লোকজন ঠিক কজন আছে? মানে তার মধ্যে কাছেরই কতজন আর দূরেরই কতজন? মিস্টার রায় এই সমস্ত কথায় কখনোই প্রত্যক্ষ করে না, সামান্য হেসেই ব্যাপারটা এড়িয়ে যায়। মাঝে মাঝে মনে হয় তিনি হয়তো এই কথায় সামান্য গর্ব অনুভব করেন। আবার মাঝে মাঝে মনে হয় তিনি যেন লজ্জা পেয়েছেন। আসলে কোনটা তা বোঝা যায় না। তখনই সত্যবতী আমাদের তিনজনের জন্য চায়ের কাপ রেখে গেল। মিস্টার রায় চায়ের কাপে চুমুক দিতেই ব্যোমকেশ বলল, ও, চা খাচ্ছেন? ঠিক আছে, খান। তাহলে চাটা খেয়েই বেরোই। আচ্ছা, ব্যাপারটা কি সেটা তো ছোট করে একটু বলতে পারেন? একটা খুন হয়েছে। যিনি মারা গেছেন তিনি একজন অবসরপ্রাপ্ত নাবিক। তার বাড়ি এখানে নয়, তিনি এখানে প্রায় বছরখানেক ধরে থাকছিলেন। তার ব্যাপারে আশেপাশের লোকেরা খুব একটা বেশি জানেও না। তবে ঘরের ভেতরে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখা, এবং তার মধ্যে একটা কাঁচের ভাঙা গ্লাস পর্যন্ত পাওয়া গেছে। আঘাত দেখে মনে হচ্ছে ওই কাঁচের গ্লাসের ভাঙা টুকরোর আঘাতেই মৃত্যু হয়েছে, কারণ গ্লাসের একটা টুকরো তার ঘাড়ের কাছে পাওয়া গেছে। এখন সমস্যাটা হলো, রাতের বেলা তার বাড়িতে কে এসেছিল এই ব্যাপারে জানা যায়নি। তার বাড়িটা কিন্তু ফাঁকা জায়গাতে নয়,
আশেপাশে বেশ কয়েকটা বাড়িঘর আছে, কিন্তু রাস্তাটা এতটাই জনবহুল যে সে রাস্তায় যদি সন্ধ্যের দিকে কেউ হঠাৎ করে ভদ্রলোকের বাড়িতে এসে ঢোকে তাহলে কারোর চোখে পড়ার মতো ব্যাপার নয়। ভদ্রলোকের বাড়িটা দোতলাতেই খুনটা হয়েছে। সব থেকে বড় সমস্যার ব্যাপার হলো ভদ্রলোকের বাড়িতে একজন কাজের লোকও থাকে, যে কাজের লোকটি বেশ কয়েকদিনের ছুটিতে তার গ্রামে গেছে। তাকে সেখানে খবর পাঠানো হয়েছে, আশা করছি আজ সন্ধ্যার মধ্যেই সে চলে আসবে। অবসরপ্রাপ্ত এক নাবিকের ওপর হঠাৎ করে কারোর এমন হলো কেন? যাই হোক, ব্যাপারটা না দেখে আর কিছুই বোঝা যাবে না। আচ্ছা মিস্টার রায়, চা শেষ হয়েছে? তাহলে চলুন, তুমি অপেক্ষা করো, আমি 1 ঘন্টার মধ্যে ফিরে আসছি। ব্যোমকেশ আর মিস্টার রায় বেরিয়ে যেতেই আমি শূন্য ঘরে একা একা বসে রইলাম। সত্যি বলতে নিজের ওপর একটু রাগই হচ্ছিল। শুধু শুধু যে কেন বৃষ্টির মধ্যে ভিজতে গেলাম। ব্যোমকেশ আমাকে বারবার বারণ করেছিল, কিন্তু আমি তার কথা একবারও শুনিনি, আর তার ফলেই এই অবস্থা। না হলে এই অদ্ভুত কেশে ব্যোমকেশের সঙ্গে নিশ্চয়ই আমি থাকতে পারতাম। মিস্টার রায়ও হয়তো আরো কিছু বলতেন, তবে তিনি যত দ্রুত সম্ভব কথাটা বলে আজকে ব্যোমকেশকে নিয়ে বেরিয়ে যেতে চাইলেন, আর কিছু বললেন না। আমি অপেক্ষা করতে লাগলাম ব্যোমকেশের ফিরে আসার জন্য। ভালো লাগছিল না, মাথার ভেতরটা মাঝে মাঝে কেমন ধপধপ করছে। জ্বরটা বাড়ছে বুঝতে পারলাম, তাই আর দেরি না করে বিছানায় শুয়ে পাতলা চাদরটা গায়ে জড়িয়ে নিলাম। তারপর যে কখন ঘুমিয়ে পড়েছি ভালোভাবে মনে পড়ে না। ঘুমটা ভাঙলো ব্যোমকেশের গলা শুনে। আমি তখনই বলেছিলাম জ্বর বাড়বে, জানলাটা খোলা রয়েছে, সেটা তুমি দেখতে পারলে না? কি হলো গো, সত্যবতীকে ওরকম বকাবকি করছো কেন? জানালাটা আমি খুলেছি, জানলা দরজা সব বন্ধ থাকলে ঘরের ভেতরটা কেমন হয়ে যায়। আর বুঝতেই পারছো এই অসময়ে ঘুমিয়ে থাকার অভ্যাসটা আমার নেই, তাই অস্বস্তি হচ্ছিল বলে জানলাটা খুলেছি। এটা কিন্তু একদম ঠিক করনি। জ্বরের সময় জানলা খোলা থাকলে বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসবে। বাইরে তো তখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ছাট ঘরে আসছে, তারপর ঠান্ডা হাওয়া ঘরে আসছে, এতে তোমার জ্বর বাড়বে। আমি বিছানার উপর উঠে বসলাম, আর উঠে বসতেই মাথাটা ঘুরে গেল। আর একটু হলেই পেছনের দিকে ধপ করে পড়ে যাচ্ছিলাম। তার আগেই ব্যোমকেশ আমাকে ধরে পড়ল। হাসপাতালে নিয়ে যাব না, হাসপাতালের অবস্থা খুব একটা ভালো না, সেখানে সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়বে। আর তাছাড়া ব্যাপারটা কি বলো তো, ওষুধ তো ঠিক মতোই চলছে, ডাক্তার বলেছিল ভাইরাল ফিভার হতে পারে, তেমনই কিছু হয়েছে বলে মনে হচ্ছে। আবার ডাক্তারকে ডাকতে হবে মনে হচ্ছে। আমি আবার শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে চোখ খুলে বললাম, ব্যোমকেশ, ওখানে কি হলো? মিস্টার রায়ের সঙ্গে যেখানে গেলে। আরে তোমার শরীর এখন ভালো নেই, তোমার এসব কথা শোনার দরকার নেই, তুমি এখন চুপ করে একটু ঘুমাও তো দেখি। আরে আমার জ্বর কমে এসেছে, বেশ বুঝতে পারছি। এখন এখন এই দেখো, উঠে বসতেও পারবো। এই দেখো। আমি উঠে বসতেই ব্যোমকেশ সত্যবতীকে দুপুরের খাবার তৈরি করতে বলল। তারপর আমার বিছানার পাশে চেয়ারটা টেনে নিয়ে বসে বলতে লাগলো। মিস্টার রায়ের সঙ্গে ভদ্রলোকের বাড়িতে গিয়ে পৌঁছালাম। দেখি সেখানে পুলিশ পাহারা রয়েছে, আশেপাশে বেশ কয়েকজন লোক জড়ো হয়েছে। একেবারে বড় রাস্তার কাছে এই বাড়িটা, দোতলা হলেও বেশ ছোটোখাটো। একতলায় পাশাপাশি 2টো ঘর, ঘরের সিঁড়ি উঠে গেছে দোতলায়, দোতলাতেও পাশাপাশি 2টো ঘর, নিচে বারান্দা রয়েছে, আর ওপরের তলায় রয়েছে ব্যালকনি। ওপরের তলার একটা ঘরেই ভদ্রলোক মেঝের উপর হুমড়ি খেয়ে পড়েছিল। ঘাড়ের কাছ থেকে রক্ত বেরিয়ে এসে গোটা ঘরে ছড়িয়ে পড়েছে। ঘরের দরজা বন্ধ করাই ছিল। আমরা যেতেই ঘরের দরজা খুলে আমাদের ভেতরে ঢুকতে দিল। ঘরের ভেতর সমস্ত কিছু এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে। দেখে মনে হবে ঘরের ভেতরে নিশ্চয়ই চোর কিংবা ডাকাত পড়েছিল, তারাই সমস্ত কিছু ছড়িয়ে ফেলেছে। এমনকি ঘরের আলমারি পর্যন্ত খুলে এদিকে ওদিকে ছড়িয়ে রাখা। জামা কাপড় থেকে শুরু করে ঘরের জিনিসপত্র সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। তার মানে তো মনে হয় চুরি
আর চোর চুরি করতে এসে খুন, তারপরে চুরি করেছে। ঘর থেকে কি চুরি গেছে সেই ব্যাপারে কিছু জানা গেল? সে ব্যাপারে কিছুই জানা যায়নি। ভদ্রলোকের সঙ্গে আশেপাশের লোকেদের খুব একটা দেখা সাক্ষাৎ নেই। তিনি নিজের বাড়িতেই থাকতেন, তার কাজের লোকটি না আসা পর্যন্ত। তাছাড়া খুনটা যতটা সম্ভব রাতের দিকেই হয়েছে। অন্য সময় হলে নিশ্চয়ই তার চিৎকারকে শুনতে পেত। মিস্টার রায় বলছিলেন ওই সন্ধ্যের দিকে হয়তো কেউ তার কাছে এসেছিল। জনবহুল জায়গায় অনেক রাত পর্যন্ত লোকজন থাকে ব্যোমকেশ। যদি কম রাত্রির দিকে খুনটা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই চিৎকার কেউ শুনে থাকবে। না, আশেপাশে কেউ তার চিৎকার শোনেনি। তবে উল্টো দিকে একটা পান বিড়ির দোকান আছে। সেই দোকানদারের সঙ্গে কথা বলে একটা অদ্ভুত ব্যাপার জানা গেছে। আমি আবার আশেপাশে জিজ্ঞাসাবাদ করতে করতে সেই দোকানদারের কাছে গিয়ে দাঁড়াতেই সে এদিকে ওদিকে তাকিয়ে আমায় বলল, স্যার, কাল রাতের দিকে ওই 8টা কি 8:30টার মতো হবে, তখন একজন ওনার বাড়ির দরজার কাছে এসেছিল। দেখলাম যে লোকটা মরেছে সেই লোকটা ওই ঘর থেকে বেরিয়েছিল। তারপর ওই লোকটার সঙ্গে কিছুক্ষণ কথা বলল, তারপর আবার সামনের দিকে চলে গেল। কিন্তু লোকটাকে ঠিক চিনতে পারলাম না। ওটা কে, কেন এসেছে, কিছুই বুঝতে পারলাম না। লোকটাকে তুমি দেখেছো? তার মুখ হয়তো দেখতে পাওনি, কিন্তু অন্য কিছু তো দেখেছো? এমন কিছু যেটা দিয়ে ওনাকে শনাক্ত করা যাবে? যতদূর মনে পড়ছে এমন কিছু দেখিনি যা দিয়ে লোকটাকে আপনি চিনতে পারবেন। গায়ে একটা কালো রঙের জামা ছিল, পরনের কালো রঙের প্যান্ট, তাছাড়া মাথায় একটা টুপি। রাতের বেলা টুপি মাথায় দিয়ে লোকজন সচরাচর হাঁটাচলা করে না, তাই তাকে দেখে আমার একটু সন্দেহ হয়েছিল। আর একটা অদ্ভুত কথা বলি স্যার, চোখে একটা কালো চশমা ছিল। আশ্চর্য ব্যাপার, তুমি এত কিছু দেখলে অথচ চিনতে পারলে না? কি করব স্যার, প্রতিদিন তো কত লোক এখান দিয়ে যায়। ওই অদ্ভুত লোকটা আমার দোকানের সামনে দিয়ে প্রথম গেল, তখনই একবার চোখ গেছিল তার দিকে। রাতের বেলা চশমা টুপি পরেছে দেখে একবার তাকিয়ে হেসেছিলাম। তারপরে যখন দেখলাম উল্টো দিকে ওই দরজার কাছে দাঁড়িয়ে কথা বলছে, তখন একবার চোখ গিয়েছিল। তুমি তাকে চলে যেতে দেখেছিলে নাকি সে সেখানেই ছিল? না স্যার, লোকটাকে চলে যেতে দেখেছি। ওই তো সামনের দিকে চলে গিয়ে ডান দিকে ছোট করে যে গলি আছে সেই গলির ভেতরে ঢুকে পড়ল। তারপরে তো দোকানে খদ্দের জমে উঠলো, আমিও সেদিকেই মন দিলাম। আমার দোকান রাত 10টা অবধি খোলা থাকে। রাত 10টার মধ্যে কিন্তু তেমন কিছুই হয়নি, আর ঘরের দরজা বন্ধই ছিল। যা হয়েছে রাত 10টার পরে হয়েছে। রাত 10টার পরে ওই লোকটা হয়তো আবার এসেছিল এবং তারপরে যা হবার হয়েছে। টুপি চশমা মুখোশ পরা এই লোকটাকে আজ প্রায় খানিকক্ষণ আগে ওই এলাকার একটু ভেতরের দিকে একটা পরিত্যক্ত জায়গায় ডোবার কাছে মরে পড়ে থাকতে দেখা গেছে। তাকে একদম কাছাকাছি থেকে মাথায় গুলি করা হয়েছিল। গুলি এক পাশ থেকে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। ব্যোমকেশের এই কথা শুনে এবার কিন্তু আমি অবাক হলাম। বললাম, আমি তো ভাবলাম ওই লোকটি আসল অপরাধী, এই কাজটা এই লোকটাই করেছে, কিন্তু এখন তো ইনিই মারা গেছেন দেখছি। ভারী অদ্ভুত ব্যাপার তো। দুটো মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। তবে মৃতদেহ দেখে কিন্তু মনে হচ্ছে ওই যে দ্বিতীয় লোকটি, অর্থাৎ কালো চশমা মাথায় টুপি পরা লোকটা, সেই লোকের মৃত্যু আগে হয়েছে এবং যার বাড়িতে আমরা গিয়েছিলাম অর্থাৎ মিস্টার ডেভিড, তার মৃত্যুটা হয়েছে পরে। ভদ্রলোক এখানকার স্থানীয় নন, কিন্তু অন্য কোথাও থেকে হঠাৎ করে এখানে থাকতে শুরু করলেন। কেন তা তো বুঝতে পারছি না। তাছাড়া মিস্টার রায় তো বলেছিলেন ভদ্রলোক 2 বছর ধরে এখানে আছেন, তাহলে হঠাৎ 2 বছর পর এমন কেন হলো? ব্যোমকেশ যেন নিজের মনেই বলে উঠল, এই 2 বছরের মধ্যে মিস্টার ডেভিডের বাড়ির কাজের লোকটি একবারের জন্যও এখান থেকে তার গ্রামে যায়নি। যেই তার কাজের লোকটি এখান থেকে বেরিয়ে পড়ল, তার সঙ্গে এমন একটা ব্যাপার ঘটে গেল।
দুটোর মধ্যে কি সত্যি কোনো সম্পর্ক আছে, নাকি আমি এমনি এমনি ভেবে চলেছি? ব্যোমকেশ কি ভাবছিল জানি না, তবে আমি ভাবছিলাম ওই চশমা পরা লোকটা না হলেও এই কাজের সঙ্গে নিশ্চয়ই মিস্টার ডেভিডের মৃত্যুর কোনো সম্পর্ক আছে। সেই হয়তো গ্রামে যাওয়ার নাম করে অন্য কোথাও গিয়ে খবরটা দিয়ে দিয়েছিল যে বাড়ি ফাঁকা আছে, আর সেই ফাঁকে আততীয় দল বাড়িতে ঢুকে তাকে খুন করে চুরি করেছে। কিন্তু আমি যা ভাবছি, যদি সেটাই হয় তাহলে ওই চশমা পরা লোকটা মরল কেন? কে তাকে মারল? এই সবই ভাবছি, একটু পরেই সত্যবতী এসে দুপুরের খাবার দিয়ে গেল। আমার ঘরেই খাবারের ব্যবস্থা হয়েছে। ব্যোমকেশ খাবার টেবিলে, আমি ঘরে বসে খেলাম। তারপর ওষুধ খেয়ে আবার ব্যোমকেশ একটু জোর করে ঘুমোতে বলল। যাওয়ার সময় বলল, চিন্তা করো না, কেসের ব্যাপারে কিছু জানতে পারলে তোমায় অবশ্যই জানাবো। তবে তুমি তো জানো, যতক্ষণ পর্যন্ত না আমার অনুমান সত্যি হয় ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছুই বলি না। তবে ব্যাপারটা নিয়ে তুমি নিজের মতোই ভাবতে পারো। আর একটা কথা, শুধু কাজের লোকটাকে কিন্তু আমি সন্দেহ করছি না, তার সঙ্গে মিস্টার ডেভিডকেও সন্দেহ করছি। এবার কেন সন্দেহ করছি সেটা তুমি ভেবে বার করতে পারো। ব্যোমকেশ চলে যেতেই আমি সত্যিই ভাবলাম, কাজের লোকটিকে সন্দেহ করা যায় দুটি কারণ। প্রথমত, লোকটি বাড়ি থেকে 2 বছর ধরেও কোথাও যায়নি, সে যাওয়ার পরই এমনটা হলো। দ্বিতীয়ত, কাজের লোকটি যে বাইরে বেরিয়ে কাউকে খবরটা দেয়নি, তার সম্ভাবনা কোথায়? তাছাড়া আরও একটা প্রশ্ন ঘুরছিল যে কি এমন ছিল যার জন্য গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজতে হলো। সন্ধ্যার দিকে আমার শরীরটা একটু ভালো লাগতেই ব্যোমকেশের ঘরে গেলাম। দেখি ব্যোমকেশ গভীরভাবে একটা বই পড়ে চলেছে। আমি সামনের চেয়ারে বসে বললাম, আরে কি হলো? কেসটার ব্যাপারে কত দূর এগোলে? সেই সব ছেড়ে বই পড়ছো যে? কেসের ব্যাপারে খুব বেশি দূর এগোনো যায়নি। কাজের লোকটি এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। সে ফিরলেই থানায় খবর দেওয়ার কথা। আশা করছি আজকের মধ্যেই চলে আসবে, কারণ সে নিজেও জানে আজকের মধ্যে না এলে সেও সন্দেহের তালিকায় পড়ে যাবে। আশা করছি কাল সকালে মিস্টার রায়ের কাছ থেকে নতুন কোনো খবর জোগাড় হবে, তারপরে এই ব্যাপারে এগোতে হবে। ততক্ষণ আর কি করি? আমি হতাশ হয়ে বললাম, আমি এদিকে ভেবে চলেছি মিস্টার ডেভিড এবং ওই চশমা পরা লোকটিকে কে মারলো, আর এদিকে তুমি নিশ্চিন্তে বই পড়ে চলেছো। বেশি ভেবো না। তদন্তের ক্ষেত্রে সব সময় একটা প্রমাণ কিংবা একটা সূত্র প্রয়োজন। সব সময় হাতড়ে বেড়ালে সূত্র খুঁজে পাওয়া যায় না। ঘরের মধ্যে কিছুই পাওয়া যায়নি। ওই যে কাচের গ্লাসের টুকরো দিয়ে খুন করা হয়েছে, সে কাচের গ্লাসে যদি হাতের ছাপ পাওয়া যায়, তাহলে সেই হাতের ছাপের সঙ্গে তুমি কার হাতের ছাপ মেলাবে? কাজের লোকটি। এতটা কাঁচা কাজ কেউ করবে না। যদি কেউ খুন করতে চায় তাহলে সে কিন্তু নিজেকে আড়াল করেই খুন করার চেষ্টা করবে। আর তাতে হাতের ছাপ পেলেও তুমি যার হাতের ছাপ পাবে তাকে গোটা কলকাতা শহরে খুঁজতে গেলেও তোমার অনেক সময় লেগে যাবে। তাই বন্ধু, ধীরে। কিন্তু তোমার তদন্তটা কোথা থেকে এগোচ্ছে বলো তো? মিস্টার ডেভিডের কাজের লোকটি এলে না হয় তার কাছ থেকে নতুন তথ্য জানা যাবে, কিন্তু এই যে চশমা পরা লোকটি এবং দুজনেই একই দিনে খুন হলেন কেন, সে বিষয়ে কিছু বুঝতে পারলে? ব্যোমকেশ বইয়ের পাতা থেকে মুখ না তুলে বলল, হতে পারে এমন কেউ শত্রু রয়েছে যার সাথে মানুষটা ডেভিড এবং এই চশমা পরা রহস্যময় লোকটির সখ্যতা হয়েছিল। কিংবা এমনও হতে পারে মিস্টার ডেভিডের সঙ্গে চশমা পরা লোকটির সখ্যতা হয়েছে এবং দুজনে দুজনকে। অপেক্ষা করো, কাল সকালের জন্য অপেক্ষা করো। মিস্টার রায় বসে আছে, তার পাশে বসে আছে একটি লোক। দেখে একটু বয়স্ক বলে মনে হলো। চেহারা বেশ ভালো, পরনে গ্রাম্য পোশাক, মাথায় চুল বেশি।
বাকি সমস্ত কিছুতে একটু গ্রাম্য কায়দা থাকলেও বোঝা যায় যে শহরে বেশ এতদিন থাকা হয়েছে বলে সব আদব কায়দা খানিকটা লব্ধ করতে পেরেছে। এবার ব্যোমকেশ কিছু বলার আগেই লোকটা বলে উঠল, ব্যাপারটা সেটা নয়, আসলে আমার সত্যি যাবার প্রয়োজন ছিল। আপনারা চাইলে আমার বাড়িতে কথা বলতে পারেন। আমার স্ত্রীর শরীর অসুস্থ হয়েছিল, তাই আমি গিয়েছিলাম। সেখানে গিয়ে তাকে হাসপাতালে ভর্তিও করতে হয়। তাড়াতাড়িতেই আমার এখানে চলে আসতে হয়েছিল। আপনি ফোন করলেই সেটা জানতে পারবেন। যে কেউ গিয়ে হাসপাতালে খোঁজ নিলেও বুঝতে পারবেন। দেখুন, আপনাকে আমরা সন্দেহ করছি না। আপনি যে মিথ্যে বলছেন না তার খোঁজ এর মধ্যে আমরা পেয়ে গেছি। আপনি যখন ওখান থেকে এখানে আসার জন্য বেরিয়ে পড়েছেন তখনই সেখানকার পুলিশ আপনার খোঁজ নিয়েছে। কিন্তু একটা কথা তো আমরা বুঝতে পারছি না, আপনি যেই দিন এখান থেকে গেলেন তারপর খুনটা হলো। মিস্টার ডেভিড যে বাড়িতে একা থাকবে এই কথাটা আপনি ছাড়া আর কে জানতো? জানতো না কেউ, কারণ মিস্টার ডেভিডের সঙ্গে খুব বেশি কারোর কথাবার্তা হয় না। তবে মাঝে মাঝে একজন লোক তার কাছে আসতো, এবং সে আসতো এই সন্ধ্যের দিক করেই। লোকটা ঘরে এসে ওপরের একতলায় বাবুর ঘরে চলে যেত। তবে লোকটার মুখ আমি কখনো দেখিনি, কারণ লোকটার চোখে একটা কালো চশমা থাকতো, আর তার মাথায় থাকতো একটা কালো টুপি। সারা গায়ে কালো রঙের পোশাকও থাকতো। তাই তাকে দেখা আমার পক্ষে কখনোই সম্ভব হয়নি। তোমার জানা উচিত যে লোকটির বিবরণ তুমি দিচ্ছ সেই লোকটাকে কিন্তু কাল বিকেলের দিকে মৃত অবস্থায় ওই এলাকার পাশে একটা পরিত্যক্ত স্থানে পাওয়া গেছে, এবং তার খুনটা হয়েছে রাতের দিকে যখন মিস্টার ডেভিডের মৃত্যু হয় ঠিক তার সামান্য আগেই তারও মৃত্যু হয়েছে। এই কথায় লোকটা একটু অবাক হলো। তারপর টেবিলের উপর দুটো হাত রেখে মাথা নিচু করে বসে থাকলো কিছুক্ষণ। তারপর বলল, আমি জানতাম এমন কিছুই একটা হবে। বাবুকে আমি বেশ কয়েকবার বারণও করেছিলাম। ওই জিনিসটা যদি বাবু দিয়ে দিত তাহলে আর এত কিছু হতো না। কোন জিনিসটা বলো তো? তোমার বাবুর কাছে দামি কিছু ছিল কি? তাহলে সেটা বোধহয় অপরাধী নিয়ে গেছে, কারণ ঘরের ভেতরে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল। ওটাও অপরাধী নিয়ে যেতে পারবে না, কেউই নিয়ে যেতে পারবে না। এতদিন ধরে আমি এই বাড়িতে রয়েছি, এতদিন ধরে তো আমি অন্তত এই বাড়িতেই রয়েছি, তাও প্রায় 2 বছর। আমি নিজেও জানি না যে ওটা কোথায় আছে। জিনিসটা কি? বাবুর কাছে একটা দামি জাহাজ আছে। এই কথায় মিস্টার রায়, ব্যোমকেশ, এমনকি আমিও অবাক হয়ে গেলাম। সত্যবতী অনেকক্ষণ আগেই 4 কাপ চা দিয়ে গিয়েছিল। লোকটা এবার চায়ের কাপে একটা লম্বা চুমুক দিয়ে একটি শান্তির নিঃশ্বাস ফেলে বলল, এই কথা আমায় কখনো বলতে হবে না, এই কথা আমায় কখনো বলতে হবে তা আমি ভাবিনি। বাবু আমায় নিজেই বারণ করেছিল এই কথা কখনোই না বলতে। বাবু মাত্র একবার আমায় জাহাজটা দেখিয়েছিলেন, এবং তখনই আমায় সাবধান করে দিয়েছিলেন। কিসের জাহাজ? আজ থেকে প্রায় 2 বছর আগে যখন বাবু এখানে আসে তখন এখানের এই মিউজিয়াম থেকে একটা জাহাজ চুরি হয়েছিল। জাহাজটা খুব বেশি বড় নয়, লম্বায় প্রায় ওই 1 হাতের মতো হবে, কিংবা তার চেয়ে একটু কম। গোটা জাহাজটা সোনার তৈরি, এবং সেই জাহাজটা একটা নাম করা জাহাজের অনুকরণ হিসাবেই তৈরি করা হয়েছিল। সেই জাহাজে সোনা ছাড়াও অনেক দামি পাথরও বসানো হয়েছে। রুলাস? আমার মনে আছে, কারণ সেই সময় জাহাজের সেই মডেলটা নিয়ে বেশ হইচই পড়ে গেছিল চারপাশে। কলকাতা মিউজিয়ামের সেই মডেলটা আনা হয়েছিল, কিন্তু সেখান থেকে কিভাবে যেন জাহাজটা চুরি হয়ে যায়। তবে আসল কথা হলো, যে মডেলটা বাইরে আনা হয়েছিল সেটা আসল জাহাজের মডেল নয়, সেটা ছিল ফার্স্ট কপি। মানে আসল জাহাজটা যার কাছে ছিল তার কাছে এখনো রয়ে গেছে, তবে জাহাজের ফার্স্ট কপিটা সোনা এবং দামি পাথর দিয়ে তৈরি ছিল। জাহাজের সোনাটা ছিল আসল, এবং সেই জাহাজ আমি নিজের চোখেই দেখেছি। অবিশ্বাস্য। উপেনবাবু, আপনি জানেন না আপনি কি বলছেন। আপনি বলছেন ওই জাহাজটা আপনার, মানে মিস্টার ডেভিডের কাছে ছিল। উপেন নামের লোকটি অদ্ভুতভাবে তাকালো ব্যোমকেশের দিকে। তার মুখে একটা ক্লান্তির ছাপ, তার সঙ্গে একটা কেমন যেন বিস্ময়।
ওই জাহাজটা আমার বাবুর বাড়িতেই এখনো আছে। ওটা খুঁজে বের করে নিয়ে যাওয়া কোনো সাধারণ অপরাধীর পক্ষে সম্ভব নয়। যারা একই দিনে দুজনকে খুন করতে পারে তারা কখনই সাধারণ অপরাধী হতে পারে না উপেনবাবু। তাছাড়া আপনার বাবুর ঘরের সমস্ত কিছু এদিক ওদিক ছড়িয়ে লণ্ডভণ্ড হয়েছিল। সেখানে যদি ওই জাহাজটা থেকেও থাকে তাহলে এখন সেটা আর নেই। কিন্তু জাহাজটা ওখানে ছিল না। কিন্তু জাহাজটা যে ওখানে ছিল না আমি হলফ করেই বলতে পারি। জাহাজটা ওখানে থাকতে পারে না। আচ্ছা উপেনবাবু, আপনার কথা শুনে কিংবা দেখে তো মনে হচ্ছে না আপনি গ্রাম্য কোনো লোক। বেশ বোঝা যাচ্ছে আপনার বেশ শিক্ষা রয়েছে। তাছাড়া কথাবার্তা আপনার বেশ মার্জিত। আমি উচ্চ মাধ্যমিকের পর কলকাতায় এসে একটা কলেজে ভর্তি হয়েছিলাম। সেখানে পড়াশোনা করেছি। তারপর সেখান থেকে বেরিয়ে চাকরির খোঁজ করি। প্রথমে চাকরি একটা পেয়েছিলাম, তবে সেখানে বিভিন্ন সমস্যায় চাকরি ছাড়তেই হয়। তারপরেই 2 বছর আগে আমার সঙ্গে দেখা হয় মিস্টার ডেভিডের। কলকাতার ডকের কাছেই দেখা হয়েছিল আমার তার সাথে। মিস্টার ডেভিড রিটায়ার করার আগে নাবিক ছিলেন, তাই তিনি মাঝে মাঝে ওখানে যেতেন। সেখানেই তার সঙ্গে পরিচয় হওয়ার পরে তার সঙ্গে আমি চলে আসি। থাকা, খাওয়া এবং বাড়ির সমস্ত কাজের কথা তিনি আমায় বলেন, এবং যে টাকাটা তিনি আমায় দিতেন সে টাকাটা নেহাত কম নয়। তার সমস্তটাই আমি প্রতি মাসে আমার বাড়িতেই পাঠিয়ে দিতাম। বছরখানেক আগে আমার বিয়ে হয়েছে। সেখানে আমার মা, বাবা, বউ সকলেই আছে। সে টাকায় তাদের বেশ ভালোভাবেই চলে যেত। এছাড়া মিস্টার ডেভিড কখনোই আমার সঙ্গে কাজের লোকের মতো ব্যবহারও করতেন না। রান্না বান্নাও মাঝে মাঝে তিনি নিজেই করতেন। বাড়ির অন্যান্য কাজ করার জন্য একজন কাজের লোক ছিল, তবে আমি পরবর্তীতে তাকে ছাড়িয়ে দিতেই বলেছিলাম, কারণ মিস্টার ডেভিড সহজে কারোর সঙ্গে মানিয়ে নিতে পারতেন না। কিন্তু আপনার সঙ্গে মানিয়ে গেল কি করে? বোবা আর কালের কোনো শত্রু হয় না, সে কথা তো নিশ্চয়ই আপনি জানেন। মিস্টার ডেভিড একটু রাগী প্রকৃতির মানুষ, তবে তার মনটা খুবই ভালো। তিনি রাগের মাথায় আমায় মাঝে মাঝে অনেক কিছুই বলে থাকতে পারেন, তবে রাগ কমে গেলে আবার নিজেই তার জন্য ক্ষমাও চাইতেন। আমার প্রয়োজন একটা কাজ আর বাড়ির জন্য টাকা, তাতে এটুকু আমার পক্ষে সহ্য করে নেওয়া খুব একটা সমস্যা ছিল না। এই বাজারে মানুষ চাকরি না পেয়ে কত কিছুই না করছে, আর এটুকু তো সামান্য। তাহলে আমাদের এখন কি করা উচিত ব্যোমকেশবাবু? ভদ্রলোকের কাছে যদি সত্যি 2 বছর আগে কলকাতা মিউজিয়াম থেকে চুরি হওয়া সেই সোনার রুলস জাহাজের ফার্স্ট কপি থাকে, তাহলে সেটা তো আমাদের খুঁজে দেখতে হবে। বাবুর ঘরেই কোথাও জিনিসটা আছে তা আমি জানি, তবে একবার ছাড়া আর কখনো সেটা দেখার চেষ্টাও আমি করিনি। কিন্তু এত সহজে সেটা কেউ খুঁজে বার করতে পারবে না, এটুকু আমি বলতেই পারি। আচ্ছা, যে লোকটা আপনার বাবুর সঙ্গে দেখা করতে আসতো তার ব্যাপারে আপনি আর কিছু জানেন? না, তার ব্যাপারে এর থেকে বেশি আর কিছুই জানি না। তবে ওই লোকটার সঙ্গে যে বাবুর বেশ ভালো সম্পর্ক ছিল সেটা বুঝতে পারছি। তবে আগেই বলেছি, বাবুর মেজাজ গরম, তাই ওই লোকটির সঙ্গে মাঝে মাঝে ঝামেলা হয়ে যেত। তবে ওরা যে মাঝে মাঝে জাহাজটার ব্যাপারে কথা বলতো সেটাও জানি। জাহাজটা কোথায় আছে সেটা লোকটা জানতে চাইতো। তার মানে ওই চুরি যাওয়া জাহাজের ব্যাপারে ডেভিড ছাড়া ওই লোকটাও জানতো? কেন জানি না মনে হচ্ছে ওই জাহাজের ব্যাপারে শুধু দুজনই জানতো না, জাহাজের চুরির ব্যাপারেও এই দুজন জড়িয়ে থাকতে পারে। না হলে ওই জাহাজটা তারা এভাবে কেন লুকিয়ে রাখবে? তবে তৃতীয় লোকটি, সেও কি জাহাজের চুরির ব্যাপারে জানতো? মিস্টার রায় উঠে দাঁড়ালেন, বললেন, আমার মনে হয় এই 2 বছর আগে ওই রোলস জাহাজের চুরির সময়, মানে মডেলের চুরির সময় বেশ একটা হাঙ্গামা হয়েছিল। বেশ কিছু লোকজনদের এই বিষয় নিয়ে জেরাও করা হয়েছিল। পুলিশ অনেক চেষ্টা করেছিল, কিন্তু কিছুই উদ্ধার করতে পারেনি। সেই ফাইলগুলো একবার ঘেঁটে দেখলে কিছু হতে পারে। বাবু আমায় নিজেই বলেছিলেন যে ওই জাহাজটা তার নিজের টাকা দিয়েই কেনা, তবে সেটা যে চুরির জিনিস সেটা সত্যি আমি জানতাম না, আজই জানতে পারলাম। আমার মনে হয় আপনার আরও অনেক কিছু জানার বাকি আছে উপেনবাবু। মিস্টার রায়, একটা কাজ করুন, জাহাজের ব্যাপারে খোঁজখবর করতে থাকুন, আর উপেনবাবুকে পুলিশের জিম্মায় যদি রাখা যায়। আসলে এখানে তো ওনার থাকার মতো তেমন কোনো ব্যবস্থা নেই। তাছাড়া উনি বাড়িতে ফিরে গেলেও হবে না, বিভিন্ন কারণে তাকে প্রয়োজন হতে পারে। কাল সকালে আমরা একবার ডেভিডের বাড়িতে আবার যাব। ব্যোমকেশ, আমার শরীর কিন্তু এখন আগের থেকে ভালো হয়েছে। কাল সকালে যদি আমার শরীর ভালো থাকে
তাহলে আমি কিন্তু তোমাদের সঙ্গে যাচ্ছি। তুমি কিন্তু আমায় বারণ করতে পারবে না। ব্যোমকেশ বাবু, অজিত বাবু কিন্তু এই কেসের ব্যাপারে থাকতে না পেরে বাড়িতে থাকতে থাকতে কেমন অধৈর্য হয়ে পড়েছেন। দেখা যাক কাল সকালে কি হয়। সেদিন গোটা রাত বেশ ভালোভাবেই ঘুম হল। ডাক্তার আর একবার এসেছিল, নতুন একটা ওষুধ দিয়ে গেল। যাওয়ার পর মনে হলো শরীরটা আগে থেকে সামান্য ভালো। পরের দিন সকালে ঘুম ভাঙার পর বেশ ঝরঝরে লাগছিল। মাথার ব্যথাটাও কমেছে। একটা চাপের মতো ভাব বুকের কাছে জমেছিল, সেটাও কমে গেছে। তাই চা খেয়ে যখন তৈরি হলাম তখন বেশ ঝরঝরে লাগছে। একটু পরেই মিস্টার রায় চলে এলেন, আর তার সঙ্গে আগের দিনের সেই লোকটি অর্থাৎ উপেনবাবুও রয়েছে। উপেনবাবুর মুখটা সামান্য গম্ভীর। আমরা সোজা গিয়ে পৌঁছালাম ডেভিডের বাড়িতে। আশেপাশে লোকজনের ভিড়, তবে পুলিশের কনস্টেবল থাকায় তাদের ভিড় সরাতে বেশি সময় লাগলো না। দরজার কাছে একজন কনস্টেবলকে দাঁড় করিয়ে রেখে আমরা ভেতরে ঢুকে গেলাম। দেখা গেল একতলা একটা ঘরে উপেনবাবু নিজে থাকতেন। ঘরে গিয়ে তিনি সমস্ত কিছু দেখালেন। তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠে দোতলায় যে ঘরে খুন হয়েছে সেই ঘরে প্রবেশ করলাম। সমস্ত কিছুই এখনো আগের মতো রয়েছে। কিছু কিছু জায়গায় পুলিশের সাদা চক দিয়ে গোল করে দেওয়া আছে, তবে সেই সমস্ত জায়গা ভালোভাবে বাঁচিয়ে দিয়ে আমরা ঘরের ভেতরে ঢুকলাম। ব্যোমকেশ বলল, উপেনবাবু একবার সেই জাহাজটা দেখেছিল মিস্টার ডেভিডের হাতে, এবং একবার বাইরে থেকে জাহাজটা দেখে ফেলেছিল এই ঘরের মধ্যে। অর্থাৎ এই ঘরের মধ্যেই কোথাও সেই জাহাজটা রাখা আছে। ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন তো, তন্ন তন্ন করে খুঁজেছে। জাহাজ থাকলেও অপরাধী ঠিক নিয়ে গেছে। অপরাধী যদি পেয়ে গিয়ে থাকে সেটা আলাদা কথা, কিন্তু আমাদের একবার চেষ্টা করতে তো কোনো দোষ নেই। আসুন চেষ্টা করে দেখি, তবে সাবধান, অকারণে যেন ঘরের মধ্যে কোনো জিনিসের স্থান পরিবর্তন না হয়। শুধু মিস্টার রায় কিংবা ব্যোমকেশ নয়, আমি এমনকি উপেনবাবু পর্যন্ত খোঁজাখুঁজি শুরু করলাম। তারপরে খোঁজ চলল বিছানার তলায়, আলমারির পেছনে, আলমারির তলায়, এমনকি ঘরের মধ্যে থাকা চেয়ার আর টেবিল, আসবাবপত্র, আয়না, সমস্ত কিছুতে। কিন্তু সমস্যাটা হলো ওনার জাহাজটা নেহাত ছোট নয়। হাতখানেক না হলেও অর্ধেক হাত মতো তো হবে। এমন একটা জিনিস এত সহজে চোখের আড়ালে রাখা সম্ভব নয়। খুঁজতে খুঁজতে এক সময় আমরা ক্লান্ত হয়ে পড়লাম। উপেনবাবুর মুখে চিন্তার ভাঁজ। তিনি যেন নিজের মনেই বললেন, হতেই পারে না, এই ঘরেই কোথাও সেই জাহাজটা আছে। আমি যতবার দেখেছি এই ঘরেই দেখেছি। এমনকি বাবু যে জাহাজটা ওই লোকটাকে দেখিয়েছে, সেই জাহাজটা এই ঘরে বসেই দেখিয়েছেন। অন্য ঘর থেকে তো আর এনে দেখাননি। না, বিশেষ করে এমন একটা দামি জিনিস, তার ওপর 2 বছর আগে চুরি যাওয়া অন্য কেউ দেখলে সমস্যা হতে পারে। জিনিসটা মিস্টার ডেভিড নিজের ঘরে রাখবেন, কিন্তু কোথায়? সব জায়গায় দেখা হলো ব্যোমকেশ বাবু, এখন তো বাকি রইল শুধু দেয়ালগুলো। এ কথা বলে মিস্টার রায় হেসে উঠলেন। কিন্তু এই কথায় ব্যোমকেশ দেওয়ালের দিকে তাকালো। ভালো করে দেওয়ালের দিকে দেখতে লাগলো। দেওয়ালের রং সাদা, চারদিকে 4টে দেওয়াল। একদিকের দেওয়ালে বড় একটা জানলা, বাদ বাকি 2টো দেওয়াল একদম নিরেট। আর একটা দেওয়ালের কাছে একটা জানলা আর একটা দরজা, তাছাড়া আর কিছুই নেই। ব্যোমকেশ একভাবে তাকিয়ে দেখতে লাগলো দেওয়ালের দিকে। তারপর এক সময় কি মনে হতে এগিয়ে গেল বাইরের দেওয়ালের দিকের জানলাটার কাছে। এইখানে একটা কথা বলা দরকার, যেটা এতক্ষণ ধরে আমাদের চোখে পড়লেও বোধহয় বুঝে উঠতে পারিনি। সেটা হলো, জানলাটা যে দেওয়ালে রয়েছে সে দেওয়ালটা বেশ খানিকটা বড়। অনেক সময় দেওয়ালের কাছে থাকা মতো তৈরি করার জন্য দেওয়ালের থেকে ঘরের ভেতরের দিকে খানিকটা অংশ বাড়িয়ে দেওয়া হয়। বাইরের অংশের উপরে যদি কেউ ভেতর দিক দিয়ে জানলা না বসিয়ে বাইরের দিকে বসায়, তাহলে বেশ খানিকটা জায়গায় জানলার সামনে ঘরের ভেতরের অংশ থাকে। তবে সমস্যাটা হলো, এই বাড়ির পাশাপাশি 2টো ঘর, এমনকি নিচের 2টো ঘরেও এমনই ব্যবস্থা রয়েছে।
ব্যাপারটা আমাদের চোখে পড়েনি। ব্যোমকেশ কিন্তু সেই দিকেই এগিয়ে গেল। জানালার সামনে সেই ছোট্ট জায়গাটায় হাত বোলাতে লাগলো এবং হাত বোলাতে বোলাতে দেখল একসময় তার হাতের ঘষাতে একটা জায়গায় দেওয়ালে কি যেন একটা দেখা গেল। আমি কাছে এসে দেখলাম শক্ত জায়গাটায় ছোট আংটার মতো কিছু আছে। সেই আংটাটা কিন্তু জানালার উপরে বসানো একটা পাশাপাশি ফুলের টবের নিচে ছিল। দুটো ফুলের টব মাটিতে পড়েছিল, কিন্তু একটা ফুলের টব সামান্য উপরে ছিল। এই ফুলের টবটা সরিয়ে ফেলে সামান্য উপরে হাত ঘষেই আংটাটা বেরিয়ে গেল। কিভাবে যে আংটাটা ওই নিচের দিকে রাখা ছিল সেটা পরে ব্যোমকেশের কাছে শুনেছিলাম। আংটাটা ধরে টানতে দেওয়ালের সেই জায়গা থেকে একটা ছোট মতো খোপ বেরিয়ে এলো, অথচ বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। অবাক হয়ে দেখলাম সেই দিকে, তার মধ্যে একটা লাল কাপড়ে জড়িয়ে রাখা আছে এই সোনার জাহাজ রুলাস। অবাক হয়ে উপেনবাবু সেদিকে তাকিয়ে থাকতে থাকতে বলে উঠলেন, আমি দেখেছি, এই জাহাজটাই আমি দেখেছি দুবার। অন্য কোনো জাহাজ হতেই পারে না। তার মানে অপরাধী এটা নিয়ে যেতে পারেনি। আমি ব্যোমকেশ সামনের দিকে এগিয়ে গেছি, কিন্তু হঠাৎ করে একটা ব্যাপার ঘটে গেল। উপেনবাবু আমাদের মতোই সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন। এবার হঠাৎ করে একটা হুঁচকা ধাক্কা দিয়ে ব্যোমকেশের হাত থেকে তিনি সোনার জাহাজ কেড়ে নিলেন, আর সঙ্গে সঙ্গে তার ডান হাতে উঠে এলো একটা রিভলভার। সেটা এগিয়ে ব্যোমকেশের মাথার দিকে তাক করে বললে, খবরদার, একদম না, একদম কোনো কিছু করার চেষ্টা করো না মিস্টার রায়। একদম পকেটে হাত দেবেন না। না, নিন নিন, বার করুন, বার করুন, হাতটা বার করুন, না হলে কিন্তু বিপদ হতে পারে। মিস্টার রায় পকেট থেকে রিভলভার বার করার চেষ্টা করছিল। আমি তো অবাক হয়ে গেলাম। ব্যোমকেশের মুখে সামান্য হাসি, ঠান্ডা মাথায় সে বলল, কোনো লাভ হবে না স্বপনবাবু, আপনি এখান থেকে কোথাও পালাতে পারবেন না। আপনি আমায় চিনতে পেরেছেন, কিন্তু কি করে চিনতে পারলেন? কেউই আমায় চিনতে পারেনি। এখানে চশমা পরা লোকটা ছাড়া বাইরের কেউই আর নেই যে আমায় দেখেনি। দেখিনি, কারণ আপনি কখনো এখানে আসেননি। এসেছিল আপনার ভাই। কলকাতা থেকে এসেছিলেন আপনি ও আপনার ভাই দুজনে একসাথে। আপনার ভাইয়ের কাছে জাহাজের কথাটা শুনে আপনি লোভ সামলাতে পারেননি। জাহাজের কথা আপনি আপনার ভাইয়ের কাছে আগেও একবার শুনেছিলেন, যখন আপনি আগে একবার এখানে এসেছিলেন। কিন্তু আপনি কি করে জানতে পারলেন? হ্যাঁ, রিভলভার হাতে ধরা উপেন কথা বলে চলেছে। তার ডান দিকে আমি, বাঁ দিকে মিস্টার রায়। এবার উপেন বাবু আমার দিকে তাকিয়ে বললেন, তাড়াতাড়ি গিয়ে দরজাটা বন্ধ করুন এক্ষুনি। যা বলছি তাই করুন, না হলে কিন্তু এবার গুলি চলবে। উনি যা বলছেন তাই করো যাও। ব্যোমকেশ আমাকে যেতে বলল, তবে তার এই ইশারা আমি চিনি। সঙ্গে সঙ্গে আমিও ভালো মানুষের মতো দরজার দিকে এগিয়ে গেলাম। দরজাটা বন্ধ করে দিলাম। ফিরে আসতে যাব, ঠিক তখনই নজরে পড়লো পায়ের কাছে একটা বেশ ভারী পাথরের মূর্তি ভেঙে পড়ে আছে। মুহূর্তে সেই পাথরের মূর্তিটা তুলে নিয়ে ছুঁড়ে দিলাম উপেনবাবুর হাত লক্ষ্য করে। হয়তো দেখতে পেয়েছিল। রিভলভার ঘুরিয়ে আমাকে গুলি করার আগেই ব্যোমকেশ সামনের দিক থেকে তার হাতটা মুচড়ে ধরল। পেছন দিক থেকে সঙ্গে সঙ্গে মিস্টার রায় এসে কোমর থেকে হাত কড়া বের করে তার হাতে পরিয়ে দিল। এত দ্রুত ব্যাপারটা ঘটল যে উপেনবাবু নিজেও বুঝতে পারেননি। হাত কড়া পড়া অবস্থায় তিনি গর্জন করে বললেন, আমায় কি দোষে আপনারা আটকাচ্ছেন? না, আমার কোনো দোষ নেই। এই সমস্ত ব্যাপারে আমি কিছুই জানি না। এই ব্যাপারে যে আপনি কিছুই জানেন না তা আমরা জানি। আসলে ভাইয়ের কাছে ওই সোনার জাহাজের ব্যাপারটা শুনে এবং মিস্টার ডেভিড মারা গেছেন শুনে আপনি ভাইয়ের সঙ্গে এখানে এসেছিলেন। আচ্ছা মিস্টার রায়, আমি একটা কথা বুঝতে পারছি না। কাল যিনি এসেছিলেন, আপনাকে আমি বলেছিলাম না সেই ভদ্রলোককে আপনার সঙ্গে রাখতে? আসলে আরও একটা কাজে আমায় যেতে হয়েছিল। তাছাড়া উনি বললেন ওনার এখানে চেনা বাড়ি আছে, তাই যেতে দিলাম। ওখানেই আপনি ভুল করেছেন। আমার মনে হয় উপেনবাবুর স্ত্রীর শরীর আরও বেশি খারাপ হয়েছে, তাই তাকে চলে যেতে হয়েছে, বা উপেনবাবু বুঝতে পেরেছেন
এই ব্যাপারে খুব বেশি তার প্রয়োজন নেই, তাই তিনি ভাইকে পাঠিয়ে দিয়েছেন এখানে এবং নিজে চলে গেছেন বাড়িতে। আমার সন্দেহ হয়েছিল যখন ঘরের ভেতরে সমস্ত কিছু খোঁজার সময় স্বপনবাবু এমনভাবে খুঁজছিলেন যেন এই জায়গাগুলো তিনি প্রথম দেখছেন। এমন এমন জায়গায় জাহাজটা খুঁজছিলেন যেখানে থাকার কথাই নয়, অথচ উপেনবাবু এই বাড়িতে প্রায় 2 বছর আছেন। তিনি জানেন ওই সমস্ত জায়গা, যেমন বিছানার তলায়, এমনকি আলমারির পেছনে ওটা থাকতে পারেই না। কিন্তু আসল অপরাধী কে? জাহাজ যখন পাওয়া গেছে, আসল অপরাধীকেও পাওয়া যাবে। যেদিন সোনার জাহাজ চুরি হয়েছিল সেদিন কলকাতা মিউজিয়ামের ওই ঘরে মিস্টার ডেভিড এবং তার সঙ্গে তার 2 জন বন্ধু উপস্থিত ছিল। আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি তাদের মধ্যে একজনকে ওই জাহাজের আশেপাশে বেশি দেখা গিয়েছিল এবং পুলিশ তাকে গ্রেফতার করে। বাকি 2 জন ছাড়া পেয়ে যায়। সেই একজনের মুক্তি হয়েছে প্রায় 3 মাস আগে। তার মানে 2 বছর আগে এরা 3 জন মিলে চুরিটা করেছিল। 2 জন বেঁচে গেল, একজন বাঁচতে পারেনি। নিশ্চয়ই সে ভেবেছিল বেরিয়ে এসে ওই সোনার জাহাজের ভাগ নেবে। কিন্তু মিস্টার ডেভিড তাহলে কলকাতা থেকে মানে অন্য কোথাও গেলেন না কেন? আমার মনে হয় মিস্টার ডেভিড ভেবেছিলেন কলকাতাতেই তিনি থাকবেন, এই কথা অপরাধী ভাবতে পারবে না। গোটা ব্যাপারটাই বড় অদ্ভুতভাবে হয়েছে। মিস্টার রায়, চলুন উপেনবাবুর ভাইকে আপাতত পুলিশের কাছে রাখা যাক, আর যে থানায় ছিল তাকে জেরা করলেই আশা করি সমস্ত কিছু বেরিয়ে আসবে। আমরা বাড়িতে ফিরে গেলাম। মিস্টার রায় উপেনবাবুকে নিয়ে চলে গেল। 3 দিন পরের ঘটনা। একদিন মিস্টার রায় আবার আমাদের বাড়িতে এলেন। ততদিনে আমার শরীর ঠিক হয়ে গেছে। মিস্টার রায় চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, বড় অদ্ভুত ব্যাপার, যেদিন মিস্টার ডেভিডের কালো চশমা পরা লোকটা মানে মিস্টার হালদার খুন হয়, তার পরের দিন একটা জাদু বলে এক ভদ্রলোককে তার বাড়ির ঘরে মৃত অবস্থায় খুঁজে পাওয়া যায়। মানে ব্যাপারটা অনেকদিন পরে জানা যায়। আশেপাশের লোকেরা পচা গন্ধ পেয়ে তার বাড়ির দরজায় ধাক্কা দিয়ে দেখে এই অবস্থা। সে 3 মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছিল এবং তার হাতের ছাপের সঙ্গে ওই যে কাঁচের ভাঙা গ্লাসের হাতের ছাপ, তার চিহ্ন পাওয়া যায়। ওই ঘরে আরো সমস্ত কিছুতে মিস্টার ডেভিড, উপেনবাবু ছাড়া ওই লোকটির হাতের ছাপ পাওয়া গেছে। উপেনবাবুর হাতের ছাপ পাওয়ার কারণ স্পষ্ট এবং উপেনবাবু যে পুরোপুরি নির্দোষ তার প্রমাণ আমাদের কাছে আছে। সেদিন আমাদের কাছ থেকে বাড়ি ফিরে যাওয়ার পর উপেনবাবু তার ভাইকে সমস্ত কথা বলেছিল এবং তারপর স্বপনবাবু বলেছিল তাকে চলে যেতে। বাড়িতে যে তার স্ত্রী অসুস্থ, সেই কারণেই সে গিয়েছিল। উপেনবাবুর ভাইকে আটকে রাখা হয়েছে। সে একজন চোর, ওই এলাকার আশপাশে চুরি করে থাকে। একটা বড় হাত মারতে বলে আর চিন্তা থাকতো না, এই ভেবে সে কাজটা করেছিল। আমার সন্দেহ হয়েছিল প্রথম দিন উপেনবাবুর এবং দ্বিতীয় দিন উপেনবাবুর মধ্যে অনেক পার্থক্য ছিল। প্রথম দিন উপেনবাবুর কথাবার্তা ছিল অন্যরকম। তবে একটা কথা বলতেই হবে, 2 জনকে এতটাই আশ্চর্যভাবে যমজ দেখতে যে আমি পর্যন্ত কেমন যেন চমকে গিয়েছিলাম। বুঝতেই পারতাম না যদি না ভদ্রলোক সোনার জাহাজটা নিয়ে পালাবার চেষ্টা না করত। তোমার আগেই সন্দেহ হয়েছিল তাই না? তাহলে তুমি জাহাজটা বার করতে গেলে কেন? তাহলে যে তাকে আসলেই চেনা যেত না। তবে মিস্টার ডেভিডের মাথায় বেশি বুদ্ধি আছে। সেই ফুলের টপটা সরিয়ে ফেললেও সহজেই অংশটা খুঁজে বার করা যায় না, কারণ ওখানে জানালার সামনের জায়গায় সিমেন্ট দিয়ে এমনভাবে জায়গাটা তৈরি করা হয়েছে যে হাত দিয়ে না ঘষলে কিংবা কোনো কিছু দিয়ে না টানলে আংটাটা উঠে আসবে না, সেটা তলাতেই থাকবে। মনে হবে যে জায়গাটা সিমেন্ট ফেটে ছোট মতো গর্ত হয়ে গেছে। কিন্তু মিস্টার ডেভিড যদি তার বুদ্ধি ভালো কাজে লাগাতো তাহলে হয়তো অন্য কিছু হতেও পারত। কিন্তু তিনি হঠাৎ করে কেন ওই জাহাজ চুরি করতে গেলেন সেটা কিন্তু জানা যাবে না। তার কারণ সেই চুরির সঙ্গে থাকা 3 জনই আজ আর নেই। আমি এ কথার কোনো উত্তর করলাম না। একটু পরেই মিস্টার রায় বেরিয়ে গেলেন। ভাবতে লাগলাম, সত্যি কত অদ্ভুত অদ্ভুত কেস আসে। প্রথমে মনে হয়েছিল সামান্য খুন, তারপর দেখা গেল 2 বছর আগের কলকাতা মিউজিয়াম থেকে চুরি যাওয়া সেই বিখ্যাত জাহাজের প্রথম মডেল কিংবা ফার্স্ট কপি রুলেসের সোনার জাহাজ।